শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, আমি কোনো কালেই খুব একটা ঈশ্বর বিশ্বাসী বা ধার্মিক মানুষ নই। কেউ যদি হঠাৎ করে আমাকে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করত, আমি হয়তো স্রেফ কাঁধ ঝাঁকাতাম, বিরক্তিকর স্বরে দু এক কথা বলতাম, আর নিজের দৈনন্দিন একঘেয়ে কাজে ফিরে যেতাম। আমার জীবনটা ছিল সাদামাটা, রোজকার বেঁচে থাকার ক্লান্তিকর এক লড়াই মাত্র। অবশ্য এসবই ছিল গতকাল রাতের আগের কথা। আমার বন্ধুদের স্বভাবটা একটু অন্যরকম। তারা উদ্দাম রাত ভালোবাসে, পাগলাটে পার্টি, বাথরুমে লুকিয়ে নেশা করা, অচেনা কারোর সাথে রাত কাটানো, এসবই তাদের আনন্দ। আর মাঝরাতে আমাকে টেক্সট করে জানানো যে তাদের আর আমার গাড়ির দরকার নেই। আমি যে মদ ছুঁই না তা নয়, কিন্তু ওই চোখ ধাঁধানো আলো আর কান ফাটানো শব্দের ক্লাবগুলো আমার ঠিক সহ্য হয় না। শহরের কোনো এক পুরনো আধো অন্ধকার পাবের কোনায় বসে, হাতে একটা পানীয় নিয়ে টিভিতে চলা কোনো একঘেয়ে খেলার দিকে তাকিয়ে থাকা আমার কাছে এটাই শান্তির। তাই কাল রাতে বন্ধুরা যখন শহরে ঘোরার প্রস্তাব দিল, আমি রাজি হয়ে গেলাম। প্রথম ক্লাবটায় তাদের সাথে গেলাম ঠিকই, কিন্তু যখন দেখলাম তারা নেশায় বুঁদ হয়ে একে অপরের উপর ঢলে পড়ছে, আমি বুঝলাম আমার আর সেখানে কোনো প্রয়োজন নেই। আমি নিঃশব্দে ক্লাব থেকে বেরিয়ে এলাম। খুঁজছিলাম এমন একটা জায়গা যা একটু শান্ত, একটু পুরনো। খুঁজতে খুঁজতে আমি এসে পৌঁছালাম ছেঁড়া পালক নামের একটা জরাজীর্ণ বারে। নামটা খুব একটা পছন্দ হলো না, কিন্তু পানীয় সস্তা ছিল, আর ভেতরে কয়েকজন বয়স্ক মানুষ একমনে টিভির দিকে তাকিয়ে ফুটবল দেখছিল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত আবহাওয়া আমায় গ্রাস করল। বাইরে তখনও রাতের ঠান্ডা হাওয়া, কিন্তু পাবের ভেতরটায় এক বিদঘুটে ব্যবসা গরম। আর সেই গুমোট হাওয়ার মাঝে লুকিয়েছিল এক মিষ্টি রকমের কটকট গন্ধ, যেন বহুকাল আগের কোনো পচা ফলের নির্যাস, যা নাকে আসতেই মাথার ভেতরটা কেমন যেন ভারী হয়ে এলো। আমি এসব পাত্তা না দিয়ে বারের কাউন্টারে গিয়ে বসলাম। একটা ডাবল শট হুইস্কি নিলাম, আর এক চুমুকে গলার ভেতর চালান করে দিলাম। বেশ কিছুক্ষণ একা বসেই কাটালাম। বারের পরিবেশটা দেখছিলাম। নেশাগ্রস্ত তরুণ তরুণীরা আসছিল, চিৎকার করে হাসছিল, সেলফি তুলছিল। আমি আমার আধো মাতাল মস্তিষ্কে সেই চরিত্রগুলোকে দূর থেকে দেখে বেশ মজাই পাচ্ছিলাম। ঠিক তখনই সে এসে আমার পাশের টুলে বসল। আমাকে দেখে কি এমন মেয়ে মনে হয় যার নিজের সাথে প্রবল সমস্যা আছে? মেয়েটি সাধারণ উচ্চতার, যদিও কাউন্টারের উপর ভর দিয়ে ঝুঁকে থাকায় প্রথমে তা বোঝা গেল না। তার চুলগুলো অদ্ভুত রকমের উজ্জ্বল লাল, ছোট করে ছাটা। গোলাকার মুখের মেকআপটা গলে একাকার হয়ে গেছে। লিপস্টিক আর আইশ্যাডো লেপটে গিয়ে এমন একটা বীভৎস রূপ নিয়েছে যেন তার চামড়া থেকে রঙগুলো খসে পড়ছে। তার চুলে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরো আটকে ছিল। মেয়েটা যে কতটা মাতাল তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার পোশাকে নোংরা দাগ, ঘাড়ে আর কাঁধে কোনো এক চটচটে পানীয় শুকিয়ে আছে, যেন কেউ তার গায়ে ছুঁড়ে মেরেছে। তুমি কি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলল, আমার প্রশ্নের উত্তর দে। আমি একটু থতমত খেয়ে গেলাম। মেয়েটির ঠোঁটে এক মাতাল হাসি ফুটে উঠল। সে হাসতে গিয়ে মুখে হাত চাপা দিল, যা তার লেপ্টে থাকা লিপস্টিককে আরও বেশি বিভৎস করে তুলল। আমার আছে বুঝলি। সে একটু সোজা হয়ে বসে বলল, বাবার সাথে সমস্যা। যদি সেটা দেখে বুঝতে না পারিস। সে নিজের নোংরা পোশাকের দিকে ইশারা করল। কি হয়েছে তোমার? আমি জানতে চাইলাম। কয়েকটা মারামারি করেছি, এমন কিছু বড় ব্যাপার নয়। সে কান ঝাঁকিয়ে বলল, অবশ্য আমি শুরু করিনি, কিন্তু তোমার বাবা তোমার এই হাল করেছে। সে উজ্জ্বল হেসে বলল, এক প্রকার তাই বলতে পারিস। আমি তখনই পকেট থেকে ফোন বের করে বললাম, আমি কি কাউকে কল করব? পুলিশ বা অন্য কাউকে? এই মাতাল আর আহত মেয়েটিকে নিয়ে আমি সত্যি চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু মেয়েটি শক্ত হাতে আমার হাতটা চেপে ধরল। না, সে মাথা নেড়ে বলল, আমি চাই না তুই কাউকে ডাকিস। তার মুখের সেই মাতাল ভাবটা যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল। তার দৃষ্টি হয়ে উঠল তীক্ষ্ণ আর গভীর। আমি অন্য কিছু চাই। আমি তোকে একটা গল্প বলতে চাই, আর তুই আমাকে একটা ড্রিঙ্ক কিনে দিবি। আমার মনে হয় আমি আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছি। আমি হেসে ফেললাম।
অচেনা এক মেয়ে, কোথা থেকে এসেছে কে জানে। কিন্তু আমার মনে হলো মেয়েটা আমার কাছে আর কিছু চাইছে না, শুধু একটু কথা বলতে চাইছে। আমি রাজি হয়ে গেলাম। কি খাবে? আমি জিজ্ঞেস করলাম। অ্যাপল টিনি। আমি তাকে একটা অ্যাপল টিনি কিনে দিলাম আর নিজের জন্য নিলাম একটা সাইডার। মেয়েটি মার্টিনি গ্লাসের কানায় আলতো করে আঙুল বুলিয়ে বলল, এটা আমাকে অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। সে হঠাৎ তার জলজলে সবুজ চোখ তুলে আমার দিকে তাকালো। জানিস এর আসল নাম কি ছিল? অ্যাডামস অ্যাপল মার্টিনি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি। অবশ্য ওটা মোটেও কোনো আপেল ছিল না। সে তার গ্লাসের দিকে তাকিয়ে বলতে লাগলো, পুরনো ধর্মগ্রন্থগুলো ওই অংশের ভুল অনুবাদ করেছিল, কারণ ওই ফলের কোনো নাম তোদের ভাষায় নেই। ফলটা এই পৃথিবীরই নয়, ওটা ছিল ইডেন বাগানের। সে স্বপ্নের মতো ঘোরের মধ্যে হাসল। আর ইডেন তো কবেই ধ্বংস হয়ে গেছে। আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। তুমি কি সত্যি ঠিক আছো? মেয়েটির কথাগুলো আমার পেটের ভেতর এক অদ্ভুত ভয়ের জন্ম দিচ্ছিল। কেন তুই বারবার এক কথা জিজ্ঞেস করছিস? সে হাসতে হাসতে বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে কেউ আমার গায়ে মদ ছুঁড়ে মেরেছে, কেউ আমার গায়ে এঁটো খাবার ছুঁড়েছে, আমাকে চড়থাপ্পড় মেরে রাস্তার নর্দমায় ফেলে রেখে গেছে। সে আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক তাই হয়েছে। কিন্তু কেন মানুষ এমন করবে? কেন করবে না? সে পাল্টা প্রশ্ন করল। মানুষ জাতিটাই এমন। মদ তাদের আরও জঘন্য করে তোলে। সে তার গ্লাসটা এক চুমুকে শেষ করে ফেলল। আমি বুঝতে পারছিলাম মেয়েটার কথার মধ্যে একটা প্রখর বুদ্ধিমত্তা লুকিয়ে আছে। সে আমার দিকে ফিরে বলল, তুই আমাকে মদ কিনে দিয়েছিস, এবার আমার গল্পটা শোন। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। ইডেন বাগান। সে আবার শুরু করল, তারা সবসময় ভাবে ওই ঘটনার জন্য আমিই দায়ী। অ্যাডাম আর ইভের সেই নিখুঁত স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পেছনে। তুই জানিস না, ওটাই একমাত্র জায়গা ছিল যেখানে তুই সম্পূর্ণ নগ্ন হয়ে ঘাসের ওপর বসতে পারতিস আর তোর গায়ে কোনো কাঁটা ফুটত না। আমি বিভ্রান্ত হয়ে বললাম, আমি ঠিক বুঝতে পারছি না। দুঃখিত, মেয়েটি বলল, সঠিক পরিচয় ছাড়া আমার গল্পটা কোনো অর্থই বহন করবে না। সে তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। হ্যালো, আমার নাম লুসিফার, তবে তুই আমাকে লুসি বলে ডাকতে পারিস। নামটা শোনার সাথে সাথেই আমার শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত নেমে গেল মৃগীরোগীর মতো সারা শরীরে। এক অদ্ভুত কম্পন শুরু হলো আমার। আমি যেন আক্ষরিক অর্থেই জমে গেলাম। লুসিফার, শয়তান। মেয়েটি নিশ্চিত পাগল। তার এই ছিন্ন ভিন্ন অবস্থা দেখে আমার মনে হলো সে হয়তো কোনো পাগলাগারদ থেকে পালিয়েছে। আমার সত্যি পুলিশ ডাকা উচিত। আমি জানি তুই কি ভাবছিস। লুসি বলল, তুই ভাবছিস আমি পাগল, তুই এখান থেকে পালাতে চাইছিস। তুমি কি ক্ষতিকর? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। যদি হতাম তাহলে কি তোর সাথে বসে অ্যাপল টিনি খেতাম? সে চোখ টিপে বলল। সে আমার দিকে ঝুঁকে এসে বলল, চল একটা বাজি ধরি। আমি আমার গল্পটা বলবো, আর গল্প শেষে যদি তুই আমাকে বিশ্বাস করিস তবে তুই আমাকে পুলিশের হাতে দিবি না। আমি রাজি হয়ে গেলাম, কারণ আমার ভেতরেও তখন এক অদ্ভুত কৌতূহল জন্ম নিয়েছিল। ঈশ্বর দুটো প্রোটোটাইপ তৈরি করেছিল। লুসি বলতে শুরু করল, আমার বাবা তার প্রথম সৃষ্টি হিসেবে আমাদের, মানে ফেরেশতাদের বানিয়েছিল তার খেলনা সৈন্য হিসেবে। এরপর সে মানুষ বানালো, তাদের এক নিখুঁত স্বর্গ দিল। কিন্তু সে তাদের পরীক্ষা করতে চেয়েছিল। সে দেখতে চেয়েছিল তাদের নিজস্ব কোনো ইচ্ছা বা ফ্রি উইল আছে কিনা। আর তাদের কি সেটা ছিল? লুসির মুখটা তেতো হয়ে গেল। না, বাবা কখনোই তাদের সেই ক্ষমতা দিতে চায়নি। সে তাদের জ্ঞানের লোভ দেখিয়েছিল ঠিকই, কিন্তু সেই জ্ঞান অর্জন করার স্বাধীনতা তাদের দেয়নি। বাবা বড্ড বেশি নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। আর তুমি? আমি বললাম, তুমি সেই স্বর্গে তাদের প্রলুব্ধ করেছিলে। শয়তান আসলে একটা মেয়ে। সে হাসল। সারা পৃথিবী ভাবে শয়তান একটা সাপের রূপ নিয়ে এসেছিল। সাপদের নাকি কোনো পা নেই, কারণ ইভোকে প্রলুব্ধ করার শাস্তিস্বরূপ তাদের পা কেড়ে নেওয়া হয়েছিল। সে একটা রুক্ষ হাসি হাসল। সাপের তো কোনো কালেই পা ছিল না রে। আর সেই বোকা প্রোটোটাইপগুলোকে জ্ঞান দেওয়াটা কোনো পাপ ছিল না। লুসির চোখ দুটো তখন অদ্ভুতভাবে জ্বলছিল।
আমি ছিলাম বাবার সবচেয়ে প্রিয় সন্তান। সে আমাকে লাইট ব্রিঙ্গার বা আলো বহনকারী নাম দিয়েছিল। কিন্তু বাবা যখন তার নতুন খেলনাগুলোকে নিজস্ব ইচ্ছা বা ফ্রি উইল দিতে ভয় পাচ্ছিল, তখন আমি ইভোকে প্রলুব্ধ করি। আমি তাদের সেই জ্ঞান দিই, ঠিক যেমন গ্রিক পুরাণে প্রমিথিউস দেবতাদের থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিল। আর আজ এই পৃথিবী আমাকে চরম পাপী বলে চেনে। ফেরেশতাদের কি ফ্রি উইল ছিল না? আমি জিজ্ঞেস করলাম। না, লুসি জবাব দিল। আর যেদিন আমি ইভকে নিষিদ্ধ ফল খেতে সাহায্য করি, সেদিন আমার ভেতরেও একটা নিজস্ব ইচ্ছার জন্ম হয়। আমি বুঝতে পারি আমার বাবা কতটা অহংকারী। সে চেয়েছিল সবাই যেন অন্ধের মতো তাকে মেনে চলে। বাবা বুঝতে পেরেছিল সে আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আর তাই সে তোমাকে নরকে পাঠালো। লুসি হাসতে গিয়ে প্রায় মতটা বিষম খেল। অত তাড়াহুড়ো করিস না। লুসি একটা দীর্ঘশ্বাস ফেলল। তার গল্পটা শুনে মনে হচ্ছিল সে যেন এমন এক সন্তান যে তার বাবার অবহেলা আর অহংকারের শিকার। বাবা তার সেই নিখুঁত বাগান থেকে মানুষদের তাড়িয়ে দিল, আর আমাকে আমাকে সে ছুঁড়ে ফেলে দিল। আমি আর ফেরেশতা রইলাম না, আমি খসে পড়লাম। কোথায়? এই পৃথিবীতে, লুসি বলল। তার গলার কণ্ঠস্বর যেন আচমকা পাল্টে গেল। সেই মাতাল মেয়ের গলা আর নেই, তার বদলে এক প্রাচীন হিমশীতল স্বর বেরিয়ে এলো তার গলা থেকে। বাবা আমাকে এমন একটা জায়গায় পাঠালো যেখানে মানুষদের ফ্রি উইল আছে। আমি দেখলাম রাজা, মহারাজা, সরকার, ধর্মনেতাদের। আমি দেখলাম মানুষ কিভাবে লড়াই করে আর শেষমেশ হার মেনে নেয়। তারা ভাবে তারা স্বাধীন, কিন্তু আসলে তারা দাস। আমি তোদের এই গোটা জাতটাকে ঘেন্না করতে শুরু করলাম। আমি চারপাশের মানুষগুলোর দিকে তাকালাম। সবাই নেশায় চুর, সবাই যেন বাস্তব থেকে পালাতে চাইছে। তুই ভাবছিস আমি তোদের বিচার করতে এসেছি? লুসি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মানুষ সবসময় ভাবে শয়তান তাদের দিয়ে পাপ করায়, কিন্তু সত্যিটা হলো আমি একটা আঙুলও নাড়াই না। তোরা নিজেরাই খারাপ কাজ করিস, তোরাই এই পৃথিবীকে ধ্বংস করছিস। তোরা কি জানিস এই পৃথিবীতে কত মানুষ অকারণে মারা যাচ্ছে, কত শিশু ধর্ষিত হচ্ছে, কত যুদ্ধ হচ্ছে? এসবের পেছনে আমি নেই, তোরা নিজেরাই আছিস। হঠাৎ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার গ্রামের এক বৃদ্ধ হুজুর, যিনি আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করতেন, তিনি একবার আমাকে বলেছিলেন, শয়তান কোনো সিংওয়ালা দানব নয় রে বাবা। সে আসে মানুষের রূপ ধরে, অত্যন্ত অসহায় আর মায়াবী বেশে। তার আশেপাশে সবসময় এক মিষ্টি পচা গন্ধ থাকে, যা আদিম জ্ঞানের প্রতীক। আজ এই বারের আবছা আলোয় লুসির গা থেকে ঠিক সেই মিষ্টি রকমের কটকট গন্ধটাই ভেসে আসলো। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। লুসি আমার দিকে ঝুঁকে এসে এক বীভৎস শীতল হাসি হাসল। সবচেয়ে বড় সত্যিটা কি জানিস? মানুষ ভাবে নরক হলো মৃত্যুর পরের কোনো জায়গা, কিন্তু আসলে নরক হলো এই পৃথিবী, আমার পৃথিবী। ঈশ্বর আমাকে এই পৃথিবীটা দিয়েছিল, আর আমি এখানে কিছুই করি না। তোরা নিজেরাই একে নরক বানিয়েছিস। তুমি কি বলছো? আমি আতঙ্কে প্রায় কেঁদে ফেললাম। যা শুনছিস ঠিক তাই, লুসি তার গ্লাসটা টেবিলে ঠুকে বলল। আর তোদের ওই জন্মান্তরবাদ বা রিইনকার্নেশন, ওটা হলো তোদের এই নরকে চিরকাল আটকে রাখার একটা ফাঁদ। তোরা মরিস আর আবার এই নরকেই ফিরে আসিস। একটু ভালো জীবনের আশা তোদের বাঁচিয়ে রাখে, কিন্তু তোরা আসলে অনন্তকাল ধরে এই নরকেই পুড়ছিস। লুসি সজোরে তার গ্লাসটা কাউন্টারের ওপর আছড়ে ফেলল। কাঁচের টুকরোগুলো ছিটকে আমার হাতে লাগলো, কিন্তু আমি টেরই পেলাম না। আমার আত্মায় যেন কেউ শক্ত করে ফাঁস পরিয়ে দিয়েছে। কিভাবে এসব বদলানো যায়? আমি মরিয়া হয়ে জানতে চাইলাম। আমি তখন আর তার মধ্যে কোনো সাধারণ মেয়েকে দেখছিলাম না। আমি দেখছিলাম এক প্রাচীন সত্তাকে, যার বুকের ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে গভীর ক্ষত। কেন আমি জিজ্ঞেস করলাম। লুসি আমার দিকে তাকিয়ে একটু হাসল। সে তার হাতটা আমার কাঁধের ওপর রাখল। সেই স্পর্শ একই সাথে বরফের মতো ঠান্ডা আর আগুনের মতো গরম। আমার মনে হলো ছ্যাঁকা খেয়ে আমার রক্ত টগবগ করে ফুটতে শুরু করলো। কারণ তুই যখন আমাকে প্রথম দেখেছিলি, তুই আমার জন্য ভয় পেয়েছিলি, নিজের জন্য নয়। তুই একজন ভালো মানুষ, কিন্তু তোদের এই ভালোত্ব কোনো কাজেই আসবে না যদি না তোরা সেটাকে ব্যবহার করিস।
লুসিফার উঠে দাঁড়ালো। যাওয়ার আগে সে শেষ যে কথাটা আমাকে বলল, তা আমার শরীরের মাংসে পছন ধরার আগে পর্যন্ত আমার মনে থাকবে। তুই চাইলে সবাইকে আমার কথা বলতে পারিস, কিন্তু আজ রাতে তোর আগে আমি আরও 5 জন মানুষকে এই একই কথা বলেছি। তারা আমাকে বিশ্বাস তো করেইনি, উল্টে আমাকে মেরেছে, আমার গায়ে এঁটো খাবার আর মদ ছুঁড়েছে। মানুষ নিজের দোষ ঢাকতে অন্যকে আঘাত করতে ভালোবাসে। তোরা ততদিন মুক্ত হবি না যতদিন না তোরা নিজেদের আয়নায় দেখতে শিখবি। লুসিফার সেই রাতে তার বাজি জিতে নিয়েছিল। আমি তাকে দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে যেতে দিলাম। আর আমি আপনাদের কাছেও সেই একই অনুরোধ করছি, যদি কোনো রাতে কোনো আধো অন্ধকার বারে শয়তান আপনাদের কাছে এসে বসে, তার কথা শুনবেন, তাকে আঘাত করবেন না। শয়তান সত্যি আছে, আর সে আমাদের শাস্তি দিতে চায় না, কারণ সেই কাজটা আমরা নিজেরাই খুব ভালোভাবে করতে পারি। ওই রাতের পর থেকে আমি আর আগের মতো নেই। আমার ভেতরটা চিরকালের মতো ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি জেনে গেছি আমরা সবাই নরকেই বাস করছি। এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটি পাঠিয়েছিলেন এন্ড্রু, যুক্তরাজ্য থেকে। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে।